আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচএসসি ড্রিমার্স। তো আজকে আমি আলোচনা করব ফিজিক্স সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার অর্থাৎ চলতরিৎ নিয়ে। তোমরা এইচএসসি 26 অথবা 25 যেই বেশি হও না কেন, আমাদের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের জন্য। আমি হচ্ছে চলতরিৎ সর্বোচ্চ 3টা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এই 3টা ক্লাস তুমি যদি ভালো মতো করতে পারো, তাহলে চলতরিৎ থেকে আসা যে কোনো টাইপের প্রশ্ন বা যে কোনো কনসেপ্টই তোমার ক্লিয়ার হবে বলে আশা করা যাচ্ছে। তো কথা না বাড়িয়ে চলো আলোচনা টপিক্সে ফিরে যাই। তো চলতরিৎ, এখন আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে 2টা চ্যাপ্টার আছে পাশাপাশি, সেটা হচ্ছে স্থির তড়িৎ এবং চলতরিৎ। তো অনেকের মতে স্থির তড়িৎ ভালো মতো কমপ্লিট করার পরই চলতরিৎ এর কনসেপ্টগুলো ভালো মতো বোঝা যায়, কিন্তু এই ধারণাটা পুরোপুরি সঠিক নয়। কেননা দুইজনের নামের শেষে তড়িৎ আছে, কথা সত্য। 2টা চ্যাপ্টারেই তড়িতের বিভিন্ন রকম ধর্ম নিয়ে আলোচনা করা হয়, কিন্তু চলতরিৎ এবং স্থির তড়িৎ এদের কনসেপচুয়াল বিষয় আলাদা, আলোচনার বিষয় আলাদা, ঠিক আছে? তো কিছু মিল আছে, সেই জিনিসগুলো আলোচনা করেই আমি হচ্ছে চলতরিতের আলোচনা শুরু করব। তো যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে চলতরিৎ, তো আমি এটাকে আসলে ভালোবেসে অনেক সময় বলি চলো তরিৎ, যাই। কোথায় যাই? এইচএসসি ড্রিমার্সে, ঠিক আছে? আচ্ছা, তো চলতরিৎ। এখন তড়িৎ আসলে কি? প্রথম যে টার্মিনোলজি বুঝতে হবে সেটা হচ্ছে তড়িৎ। তড়িৎ মানে হচ্ছে, সোজা কথা আমরা যদি বলতে পারি তাহলে হচ্ছে কারেন্ট আমাদের ভাষায়। কারেন্ট মানে হচ্ছে কি, যে মনে করো কোনো একটা পরিবাহীর তার আছে, এরকম কোনো একটা পরিবাহীর তার, এখান দিয়ে ইলেকট্রন পাস করছে। তো প্রতি একক সময়ে যদি কিউ পরিমাণ আধান পাস করে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, তখন যেই তড়িৎ প্রবাহটা তৈরি হবে সেটা হচ্ছে আই দ্বারা যদি প্রকাশ করি, তাহলে সেটা দেখতে অনেকটা এরকম। এটা হচ্ছে তড়িৎ মূলত, ঠিক আছে? বা এটাকে তড়িৎ প্রবাহ বলা যেতে পারে। এখন যেহেতু তড়িৎ প্রবাহ শব্দটা আমি বলে ফেলছি, তার মানে কি সেখানে প্রবাহ বা ফ্লো বলে একটা কথা আছে। এখন তড়িৎ এমন একটা জিনিস যে নিজে নিজে চলতে পারে না, তাহলে তড়িতের চলার জন্য কি লাগে? ইলেকট্রন। ইয়েস, তাহলে মূলত যেই জিনিসটা চলে সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে মূলত তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। যেহেতু এই চ্যাপ্টারের নাম চলতরিৎ, তার মানে এইখানে যেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে সব জায়গায় একটা জিনিস খুব ফিক্সড বা কমন থাকবে, সেটা কি? ইলেকট্রন ফ্লো করবে, অর্থাৎ ইলেকট্রন পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে যাবে। এতটুকু বেসিক ধারণা আমরা এই চলতরিৎ এই নামটা থেকে পাই। এখন চলতরিৎ চ্যাপ্টারটাকে আমরা যদি পুরো চ্যাপ্টারটাকে ভাগ করি, তাহলে আমি 3টা ভাগে ভাগ করেছি তোমাদের আলোচনার সুবিধার্থে। আমি চলতরিৎ চ্যাপ্টারটাকে 3টা ভাগে ভাগ করেছি। প্রথম যে পার্ট সেটা হচ্ছে ওমের সূত্র সংক্রান্ত পার্ট। তোমরা খাতায় একটু কষ্ট করে লিখে নাও, কেননা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থাৎ প্রথম পার্টটা হচ্ছে ওমের সূত্র সংক্রান্ত, দ্বিতীয় হচ্ছে কোষ ও রোধের সমবায়, এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ যেই পার্টটা সেটা হচ্ছে কারশফের সূত্র সংক্রান্ত। তো তোমরা এই জিনিসটা লিখে নাও, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই চ্যাপ্টারকে আমরা মূলত 3টা পার্টে ভাগ করেছি, সেটা হচ্ছে ওমের সূত্র সংক্রান্ত, কোষের রোধ সমবায় এবং কারশফের সূত্র সংক্রান্ত ব্যাপার স্যাপার নিয়ে আমরা আলোচনা করব। এই হচ্ছে 3টা টপিকস বা 3টা পার্টে আমরা ভাগ করেছি। এখন এর আন্ডারে যতগুলো টপিকস আছে সবগুলো নিয়ে আমি আলোচনা করব। চেষ্টা করব 2টা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রাখতে, কিন্তু তারপরে যেহেতু টপিকসগুলো অনেক বড়, সো এই 3টা পার্ট নিয়ে আমি 3টা ক্লাসে আলোচনা করার চেষ্টা করব, এবং প্রত্যেক পার্টে কনসেপ্ট আলোচনা করব। তারপর যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে ওই কনসেপ্টের আন্ডারে বা ওই কনসেপ্টের উপর বেসিস করে কী কী ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি আমাদেরকে সলভ করতে হবে, কী কী ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদেরকে সলভ করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমি ও কারণে কথা বাড়াবো না, ক্লাসের সময় বাড়াবো না, আমি খুবই টু দি পয়েন্ট যতটুকু তোমাদের দরকারি তথ্য অতটুকু নিয়ে আলোচনা করব। সবগুলো কনসেপ্টের ভিতরে গিয়ে তোমাদের বুয়েট লেভেলের জ্ঞান থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। যতটুকু কনসেপ্ট তোমাদের দরকার ওই জিনিসটা বোঝার জন্য এবং সর্বোপরি ম্যাথ সলভ করার জন্য, ঠিক ততটুকু কনসেপ্ট নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। এবং তোমরা যারা এসএসসি লেভেলে অন্তত ভালো মতো পড়াশোনা করে আসছো, বিশেষ করে ফিজিক্সটা,
তাদের জন্য এই চ্যাপ্টারের অনেক টপিকস, অনেক জিনিসপত্র খুবই পরিচিত মনে হবে। বিশেষ করে আমাদের প্রথম যে পার্ট, সেকেন্ড পার্টটা হতে পারে কোষের সমবায় বা রোধের সমবায়, কিন্তু প্রথম পার্ট সেটা হচ্ছে ওমের সূত্র সংক্রান্ত পার্ট, এটা অনেকটাই তোমরা মেল পাওয়া। ঠিক আছে, তো কথা না বলি আমরা ক্লাসের প্রথম পার্ট অর্থাৎ ওমের সূত্র সংক্রান্ত পার্টে চলে যাই। দেখো, ওমের সূত্র সংক্রান্ত আমরা আলাপ আলোচনা শুরু করব। তো যেহেতু বলছি যে তড়িৎ প্রবাহ মানে কি, ইলেকট্রনের প্রবাহ, তো ইলেকট্রন প্রবাহ করছে, তার মানে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় ইলেকট্রন যাচ্ছে। বিষয়টা এরকম না? মনে করো কোনো একটা পরিবাহীর তারের মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে, এরকম ইলেকট্রন পাস করছে। তো এই ইলেকট্রন পাস করার সময় সে অবশ্যই একটা বেগে যাবে, কেননা যেহেতু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে। তো ইলেকট্রন কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যেই বেগে প্রবাহিত হয়, মূলত সেই বেগটাকে একটা নামে ডাকা হয়, যার নাম হচ্ছে তারণ বেগ, বা একে অনেকে ড্রিফট ভেলোসিটি বলে থাকে। তারণ বেগকে আমরা নর্মালি ভি দ্বারা প্রকাশ করি। তাহলে এই তারণ বেগ মানে হচ্ছে ইলেকট্রন যে বেগে মূলত কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই বেগটাকে বলা হয় তারণ বেগ। তো তারণ বেগ নিয়ে বেশ কিছু সূত্র প্রতিপাদন আছে, আমরা খুব সংক্ষেপে দেখি যে তারণ বেগের রাশিমালাকে কিভাবে প্রকাশ করা যেতে পারে। তো নর্মালি তারণ বেগ ভিকে আমরা সাধারণত এইভাবে প্রকাশ করি যে আই ডিভাইডেড বাই এন ই এ, যেইখানে আই সমান হচ্ছে তড়িৎ প্রবাহ, এটা আমাদের কোনো সন্দেহ নাই। এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন প্রতি একক আয়তনে, তার মানে ইলেকট্রন সংখ্যা। এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই হচ্ছে তোমার ড্রিফট ভেলোসিটি, তার মানে এটাকে প্রকাশ করতে পারি আই ডিভাইড বাই নি আ, আমরা এইভাবে প্রকাশ করি ভি ইকুয়াল টু আই ডিভাইড বাই নি আ। ঠিক আছে, এটা একটা প্রতিপাদন করা যায়, আমি খুবই সংক্ষেপে দেখাচ্ছি আসলে কিভাবে আসে এই জিনিসটা। তো মনে করো এই যে পরিবাহীর তার, এর দৈর্ঘ্য হচ্ছে এল এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, হতেই পারে। আচ্ছা, এখন যদি তাই হয়ে থাকে, আমরা দুইটা সূত্র কিন্তু জানি, সেটা হচ্ছে কি, আমি একটু আগেই দেখে আসছি, আই ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই টি। এই সূত্র আমরা জানি কিনা? আচ্ছা, তারপর সুতরাং টি সমান কত? কিউ ডিভাইডেড বাই আই। ঠিক আরও একটা সূত্র আমাদের এর পাশাপাশি আমরা জানি, সেটা কত? যেহেতু বেগে যাচ্ছে একটা, তাহলে ভি সমান এল ডিভাইডেড বাই টি। এলটা কত? এল হচ্ছে এই যে প্রস্থচ্ছেদের দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্যই তো অতিক্রান্ত দূরত্ব, এটা ডিভাইড বাই টি, এটা হচ্ছে বেগ, তাহলে টি ইজ ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই ভি। এই মনে করো দুইটা সমীকরণ আমরা পাশাপাশি রাখলাম। ঠিক আছে, এখন যদি এদেরকে আমরা এক করার চেষ্টা করি, তাহলে কি হবে? 1 ও 2 হতে পাই। আসলে ঘটনাটা কি ঘটবে? এই দুইটার সমান কিন্তু লেখা যায় সমান, যেহেতু তাদের মান এক। সরি, এল ডিভাইড বাই ভি। সুতরাং ভি সমান কত লেখা যায়? আই ইন্টু এল ডিভাইড বাই কিউ। এতটুকু তথ্য একটু মাথার মধ্যে রাখো তোমরা। তাহলে এই হচ্ছে তারণ বেগ, যে তারণ বেগটা মূলত আই ইন্টু এল ডিভাইড বাই কিউ। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? এল, আই বা কিউ, এই প্রত্যেকগুলোর মান বের করবো আমরা এখান থেকে। যেহেতু আমার মেইন সূত্রে শুধু আই আছে, এল বা কিউ নেই, সো এদের আমাদের মান বের করতে হবে। আমরা একটু হিসাবপত্র করি। দেখো, যদি চিন্তা করো এইভাবে যে এই যে পরিবাহীর তার আছে, তার আয়তন কত হবে? আয়তন এ ইন্টু এল, এতে কোনো সন্দেহ নেই, কারণ আমরা জানি যে ক্ষেত্রফল এবং যে কোনো একটা মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ অথবা উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়। আচ্ছা, এর আয়তন সংখ্যা এত। এখন আমরা কিন্তু এই জিনিসটা জানি যে প্রতি একক আয়তনে যেই পরিমাণ ইলেকট্রন সংখ্যা থাকে সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করেছি। তারপর আমি ধরে নিচ্ছি যে প্রতি একক আয়তনে, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা যদি এন হয়, তাহলে এ এল আয়তনে ইলেকট্রন সংখ্যা কত হবে? এন ইন্টু এ এল, অর্থাৎ এটা হচ্ছে এ এল আয়তনে ইলেকট্রন সংখ্যা হবে এত।
এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তো যদি এটা ইলেকট্রন সংখ্যা হয়, আমরা জানি যে ইলেকট্রনের চার্জ হচ্ছে ইআই, তাহলে প্রতি একক আয়তন না এল আয়তনে টোটাল ইলেকট্রনের চার্জ বা কিউ কত হবে? এন এ এল ইন্টু ই। এটা কিনা একটু বুঝো। এটা হচ্ছে সেই আয়তন, মানে পুরা প্রস্থচ্ছেদ। তো এই পুরা প্রস্থচ্ছেদের টোটাল আয়তনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এল, এবং ইলেকট্রনের চার্জ যেহেতু ইআই, মানে ই দ্বারা আমি ইলেকট্রনের চার্জকে বোঝাতে চাচ্ছি, তাহলে টোটাল ইলেকট্রনের চার্জ কত হবে? কিউ ইজ ইকুয়ালস টু এন ই, তাই না? যেহেতু এখানে ইলেকট্রন সংখ্যা এল এবং প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তাহলে এই হলো টোটাল ইলেকট্রনের চার্জ। তার মানে কিউ সমান এল ই বলা যায় এতটুকু তথ্য থেকে। যদি তাই বলা যায়, এখন আমরা ভি হতে পাই, তাই না? এখন এইখান থেকে কি ঘটনা ঘটবে? ভি সমান আই ইন্টু এল ডিভাইড বাই কিউ। কিউ এর মান কত ভাই? এল, এইভাবে তুমি লেখো এন ই এ ছোট হতে গেল, এটা কাটা, তার মানে এটা কাটা যায়। তাহলে কি বাসে? আই ইজ ইকুয়ালস টু ভি ইজ ইকুয়ালস টু আই ডিভাইড বাই নিয়া। এই হচ্ছে তোমার সেই তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি বলা হয়। এবার আরও একটা টার্মিনোলজি থাকে, সেটা হচ্ছে আমরা তারণ বেগ নিয়ে দেখলাম। এবার হচ্ছে প্রবাহ ঘনত্ব নামে একটা জিনিস আছে। কি? প্রবাহ ঘনত্ব। এটাকে যে দ্বারা প্রকাশ করা হয়। প্রবাহ ঘনত্বটা কি? প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে প্রবাহ ঘনত্ব। কি বলছি? প্রতি একক ক্ষেত্রফলে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তার মানে এখান থেকে মনে করে এতটুকু হিসাব করলাম, এতটুকু ক্ষেত্রফলের মধ্য দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, আই ফ্লো হবে, সেই জিনিসটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব। তাহলে আই এর এখান থেকে আমরা কি মান বের করতে পারি? ভি এন ই এ ডিভাইডেড বাই এ। তাহলে এ কাটা যায়, যদি হয় তাহলে কি বসে? ভি এন ই। এইটাই হচ্ছে আলটিমেটলি প্রবাহ ঘনত্ব। বুঝতে পারছো কিনা? এবং এই প্রবাহ ঘনত্ব হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তো এ ছিল আমাদের হচ্ছে তারণ বেগ এবং প্রবাহ ঘনত্ব বিষয় নিয়ে। এবার আমরা আলোচনা করবো হচ্ছে ওহমের সূত্র, যেটা তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছো। এই কনসেপ্টটা একটু নতুন। তো বিজ্ঞানী ওম নামে একজন বিজ্ঞানী ছিল, তোমরা হয়তো তার নাম চেনো। তো সেই ওম কি কাজ করছে? তড়িৎ প্রবাহিত হয় কোনো একটা পরিবাহীর তারের মধ্য দিয়ে, তো সেই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বা কিভাবে তড়িৎ প্রবাহিত হয় সেটা সংক্রান্ত একটা সূত্র দিছে। তোমরা সেটা সম্পর্কে জানো, কিন্তু আমি জাস্ট একটা জিনিস তোমায় বলি। ওমের সূত্র জানার আগে আমাদের বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে হবে। প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বিভব। ঠিক আছে, বিভব, ওমের সূত্র। জানতে হবে কি? বিভব। তো বিভব জিনিসটা হচ্ছে এরকম, যদি নর্মালি তুমি বিভব চিন্তা করতে যাও, মনে করো এটা হচ্ছে একক ধনাত্মক আধান, এটা হলো তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে কি, যেই অঞ্চলের মধ্যে কোনো একটা ইলেকট্রনের আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা থাকবে, বা কোনো একটা চার্জিত কণার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা থাকবে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো এই একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, ভি সমান ডাব্লিউ ডিভাইড বাই কিউ। এটা তোমাদের ছিল স্থির তড়িতের কনসেপ্ট। ওখানে খুব ভালো মতো বিভব সংক্রান্ত বিষয় নিয়ে জানতে পারবা। এই চ্যাপ্টারে আমাদের এতটুকু আলোচনায় ঠিকঠাক দরকার পড়বে। আচ্ছা, তো আমাদের বিভব নিয়ে কথাবার্তা বলতে হবে। তো বিভবটা কি? দেখো, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে বিভব। এবার পরিবাহীর তুমি যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইলেকট্রনকে ট্রান্সফার করাও, ইলেকট্রনকে স্থানান্তর করাও, তাহলে সেইখানে পার্থক্য হবে। এবং আরেকটা বিষয় হয়তো বলতে ভুলে গেছি, আমি প্রথমের দিক বলা উচিত ছিল। ইলেকট্রনের প্রবাহ হয় কোথা থেকে? নিম্ন থেকে উচ্চ বিভব। এই জিনিসটা একদম সারা জীবন মনে রাখবা। আর তড়িতের প্রবাহ হয় সবসময় উচ্চ থেকে নিম্ন। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। এটা এই চ্যাপ্টারের শুরুতে, বইয়ের একদম প্রথম পাতায় অথবা এই চ্যাপ্টারের নোট খাতার একদম শুরুতে যেই শব্দ দুইটা লেখা থাকবে সেটা হচ্ছে এটা, যে ই সমান নিম্ন থেকে উচ্চ বিভব এবং আই হলো উচ্চ থেকে নিম্ন বিভব। বোঝা যাচ্ছে কিনা? সো এই ঘটনা ঘটে। আচ্ছা, তো
মনে করো এই প্রান্তের বিভব হচ্ছে এ এবং এই প্রান্তের বিভব হচ্ছে বি। তাহলে ইলেকট্রন পাস করবে এইখান থেকে এইখানে, তাহলে এখানে একটা বিভব থাকবে, এখানে একটা বিভব থাকবে। যেহেতু দুইটা বিভব আছে, আমাদের বিভব পার্থক্য বলে একটা কথা আসবে। বিভব পার্থক্য ভি এ মাইনাস ভি বি যখন ভি এ ইজ গ্রেটার দেন ভি বি, আবার ভি বি মাইনাস ভি এ যখন ভি বি ইজ গ্রেটার দেন ভি এ। আমি এই ধরনের কোনো মারামারিতে যাব না, শান্তশিষ্ট মানুষ ভাই, মারামারিতে যাব না। যার বিভব বেশি তার থেকে কম বিভব বাদ দেব, যেটা পাবো সেটা বিভব পার্থক্য, সোজা সাপটা হিসাব শেষ। আচ্ছা, এইবার ওহম কি কাজ করলো? ওহম বলছে যে কোনো একটা পরিবাহীর তারের মধ্য দিয়ে কারেন্ট পাস হবে, সোজা কথা ইলেকট্রনের পাস হবে, এই জিনিসটা কোনো কিছুর উপর নির্ভর করবে না, তা হয় না। তাহলে বেশ কিছু জিনিসপত্রের উপর নির্ভর করবে। কি বিষয় বলছে? যে এই যে পরিবাহীর তার আছে, সেই তারের তাপমাত্রার উপর নির্ভর করবে, পরিবাহীর তারের তাপমাত্রার উপর নির্ভর করবে, এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপরও নির্ভর করবে। তাহলে ওহম তার সূত্রটা এইভাবে দিল যে কোনো একটা নির্দিষ্ট পরিবাহী মানে কি, যে ইলেকট্রন পরিবহন করে, কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর তড়িৎ প্রবাহ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক যখন তাপমাত্রা স্থির থাকে। যেহেতু তড়িৎ প্রবাহ দুইটা জিনিসের উপর নির্ভর করে, তাপমাত্রা এবং বিভব পার্থক্য, তো যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে তড়িৎ প্রবাহ কার উপর নির্ভর করবে? বিভব পার্থক্যের উপর, এবং সেই বিভব পার্থক্যের কি সমানুপাতিক। তাহলে আই ইজ প্রপোর্শনাল টু কি বলা যায়? ভি। এই হচ্ছে তোমাদের সেই চিরচেনা ওমের সূত্র, যেখানে টেম্পারেচার বা থিটা ফিক্সড বা থিটাকে বলা হয় কনস্ট্যান্ট। তার মানে তুমি এই জিনিসটা পরিবর্তন করছো না। আচ্ছা, যদি তাই হয় একটু ক্যালকুলেশন করি, তাহলে আই সমান কি বসে? আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন যদি উঠে তাহলে সমান চিহ্ন এবং সাথে একটা ধ্রুবক বসে। এই হচ্ছে তোমার সেই তড়িতের সূত্র যেটা ওহম দিয়ে দিয়েছে। এখানে ভিটা কি? বিভব পার্থক্য, এবং জিটা কি? পরিবাহকত্ব বা পরিবাহিতা। ঠিক আছে, বা পরিবাহিতাঙ্ক বা যেটাই বলো, এই যেটা হচ্ছে সেই জিনিস। তো এই ছিল হচ্ছে তোমার ওমের সূত্র। কিন্তু ভাই আমাদের তো চেনা লাগতেছে না, এখানে আর মিসিং, আর কই? তাহলে ঘটনাটা কি ঘটবে? এবার আসি আর এর কনসেপ্ট। আর মানে হচ্ছে কি? রোধ। এই রোধ নিয়ে পুরো আমাদের আলোচনার একটা পার্টি বাদ আছে, সেটা আমরা আলোচনা করব। কিন্তু রোধের সাথে আলটিমেটলি এই জি এর সম্পর্কটা এরকম হয়েছে যে জি সমান 1/r। এটা বিভিন্ন বিজ্ঞানী প্রমাণ করে গেছে, আমাদের অত প্রমাণ করার দরকার নেই, আমরা শুধু জি এর পরিবর্তে 1/r বসায় দেব। এই হচ্ছে সেই ওমের সূত্র, যেটা আমাদের লাগবে, যেটা আমাদের আলোচনার বিষয়। তাহলে আই হচ্ছে ভি ডিভাইড বাই আর, এটা হচ্ছে ওমের সূত্র। ঠিক আছে, সো আহামরি খুব বিষয় না, খুবই সিম্পল একটা বিষয়। আচ্ছা, এইবার ওমের সূত্রে আমরা বিভব পার্থক্য জিনিসটা সম্পর্কে জানলাম, তড়িৎ সম্পর্কে জানছি। এবার রোধ নিয়ে একটু আলাপ আলোচনা করব, কেননা রোধ নিয়ে অনেক আলোচনা করার বিষয় আছে। ঠিক আছে, তো রোধ জিনিসটা কি? রোধ হচ্ছে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ চলাচলের মধ্যে কি বাধা, তড়িৎ চলাচলের মধ্যে বাধা হচ্ছে রোধ। ঠিক আছে, দেখো তো এই রোধ জিনিসটা আবার এমন, বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। রোধের নির্ভরশীলতা কি কি? রোধ হচ্ছে নির্ভর করে কোন একটা পরিবাহীর দৈর্ঘ্যের উপর। দৈর্ঘ্যের উপর রোধের নির্ভরশীলতা আছে। তারপরে নির্ভরশীলতা আছে কার উপর? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। আর তারপরে নির্ভরশীলতা আছে উপাদানের উপর। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলোর উপর নির্ভর করে রোধ। তো রোধ যেহেতু এইগুলোর উপর নির্ভর করেছে, রোধ দিয়ে সূত্র দেয়া যায় যদি এই জিনিসগুলোর উপর নির্ভরশীলতা থাকে। তো আমরা রোধের সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে রোধের সূত্র হচ্ছে তিনটা মূলত। প্রথম কথা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। কি বলছি? দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্রটা কি? যদি কোনো একটা পরিবাহীর
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান একই থাকে, তার মানে দুইটা পরিবাহী, মনে করো দুইটা পরিবাহী, একটা পরিবাহী একটা পরিবাহী, এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এটা যে উপাদান দ্বারা গঠিত, মনে করো এটা তামার তার, এটাও তামার তার, তাহলে দুটোর উপাদান কি সেম। এবার দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও সেম। যদি সেই ঘটনা ঘটে তাহলে রোধ কিসের উপর নির্ভর করে? দৈর্ঘ্যের উপর নির্ভর করে। অর্থাৎ রোধ আর ইজ প্রপোর্শনাল টু এল যখন কিনা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান ধ্রুবক। বুঝে আসছে তো? যদি তাই হয় তাহলে কি লিখতে পারি আমরা? R1/R2 সমান L1/L2। স্মৃতির পাতায় রেখে দাও, পরবর্তীতে চলে যাই। দ্বিতীয় সূত্র কি? প্রস্থচ্ছেদের সূত্র। বানান ভুল হতে পারে, মাইনর বিষয়। প্রস্থচ্ছেদের সূত্রটা কি? যথারীতি বলছে দৈর্ঘ্য কনস্ট্যান্ট, উপাদান একই আছে, তাহলে কোন একটা পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। মানে মনে করো তুমি কোনো একটা রুমে প্রবেশ করবা, সেই রুমের দরজা যদি প্রসারিত হয়, রুমের দরজা যদি প্রসারিত হয় তাহলে সেই রুম দিয়ে তোমার প্রবেশ করা সহজ হবে। প্রবেশ করা সহজ মানে বাধা কম, রোধ এক ধরনের বাধা। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। বুঝে আসছে? আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে কি বলা যায়? R1/R2 সমান A2/A1। এতটুকু অব্দি বুঝে আসছে কিনা? যদি বুঝে এসে থাকে থার্ড সূত্র নিয়ে আলোচনা আমরা একটু করি। থার্ড সূত্রটা কি বলছে? পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুইটাই ধ্রুবক। যদি তাই হয়ে থাকে তাহলে কোনো একটা পরিবাহীর রোধ নির্ভর করে তার উপাদানের উপর। মনে করো এটা একটা রূপার তার যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য, এটা একটা রূপার তামার তার, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দুটোই সমান, কিন্তু এ রূপার, এ তামার। যেহেতু তাদের উপাদান ভিন্ন তার মানে তাদের রোধও ভিন্ন হবে। এটাই রোধের সূত্র। ঠিক আছে? তো আমরা যদি এই দুইটা সূত্রকে এক করার চেষ্টা করি তাহলে কিছু একটা তো ফর্মুলা হয়, সেটা কি একটু দেখার চেষ্টা করি। R is proportional to L, R is inversely proportional to A। এই কাজটা করা যায় যেহেতু দুইটাই প্রপোর্শনাল। সুতরাং আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন যদি উঠে তাহলে তার পরিবর্তে সমান চিহ্ন বসে এবং একটা ধ্রুবক বসিয়ে দিলাম। এই হচ্ছে সেই আমাদের রোধের চিরচেনা সূত্র, যেখানে এলটা রোধের মানে ওই পরিবাহীর দৈর্ঘ্য, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং রোটা হচ্ছে কি আপেক্ষিক রোধকত্ব বলা হয়ে থাকে। এটা আপেক্ষিক রোধকত্ব, এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধকত্ব যেটা মূলত উপাদানের উপর নির্ভরশীল। তাহলে যদি তাই হয় আমরা এই সমীকরণটাকে একটু মডিফিকেশন যদি করি, রো সমান কত লেখা যায়? RA/L। তাহলে এই আপেক্ষিক রোধকত্ব এর আসলে এককটা কি হবে একটু দেখি। রোধের একক ওহম, আর এর একক হচ্ছে মিটার স্কয়ার, এর একক মিটার, শুধু 5 মিটার, তাই নয় কি? তাহলে আমাদেরকে যদি বলা হয়ে থাকে কোনো একটা পরিবাহীর আপেক্ষিক রোধকত্ব, মনে করো 4.5 × 10⁻³ ওহম মিটার, বললো যে কোনো একটা পরিবাহীর আপেক্ষিক রোধকত্ব এত, এটা বলতেই পারে। এটা বলতে কি বোঝাও? বিশেষ করে ছেলেপেলের মধ্যে একটা প্রবলেম খুব ভালো মতো দেখা যায়, বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলে এসে। তারা হচ্ছে ফিজিক্সের ম্যাথ সলভ করতে গেলে গ ঘর প্রতি খুবই মনোযোগ, তাদের খুবই মনোযোগ, কিন্তু ক এবং খতে খুব বেশি মনোযোগ দেয় না। যার কারণে ক এবং কতে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকলেও খতে কিন্তু 2-এ 2 পাওয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। কারণ খতে বেশ ভালো অনুধাবনমূলক প্রশ্ন করে যেগুলোর সাথে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি খুব রিলেটেড। ভুললে চলবে না। তুমি যদি 5টা প্রশ্নের সলভ করো ভালো মতো, যদি ফুল মার্কস পাও তাহলে পাবা 15। আর তুমি যদি ক এবং খ ভালো মতো লিখতে পারো তাও কিন্তু 15 পাবা। সো এটা কিন্তু ফেলে দেওয়ার মতো বিষয় না। ক খতে গুরুত্ব দিবা, আর ক খতে গুরুত্ব তখনই তুমি দিতে পারবে যখন তোমার এই পুরা চ্যাপ্টার
মূল বইটা ভালো মতো পড়া আছে। যে কোনো রাইটার, আমি কোনো রাইটারের কন্ট্রাডিকশনে যাব না, যে কোনো একজন রাইটারের জাস্ট তুমি হচ্ছে মূল বই যে চ্যাপ্টারটা আছে ওটা সুন্দর মতো রিডিং দিবা 2-3 বার, তাহলে তোমার কনসেপ্ট কী টাইপের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, কী টাইপের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে সবগুলো সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে। এত বলতে কি বোঝায় যে একক দৈর্ঘ্য বিশিষ্ট বা এক একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং এক একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা পরিবাহীর তারের রোধ হচ্ছে এত। এটা হচ্ছে তার আপেক্ষিক রোধকত্ব, এই জিনিসটা বোঝায়। তোমাদের এতটুকু আলোচনা ক্লিয়ার কিনা? এটার থেকে বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি তৈরি করা যায়। আমি কনসেপ্ট দেওয়ার পর তোমাদের ম্যাথ নিয়ে আলোচনা করব, এই টাইপের আন্ডারে কী কী ম্যাথ আছে। এবার আসি রোধের সাথে আরেকটা বিষয় সম্পর্কিত, সেটা হচ্ছে রোধের উপর তাপমাত্রার প্রভাব। মনে করো তুমি বাসায় হচ্ছে একটা লাইট বা বৈদ্যুতিক যে কোনো একটা বাতি জ্বালাচ্ছ, তো তুমি ওই বাতিতে হাত দিয়ে দেখবা বেশ খানিকক্ষণ বাতিটি জ্বলার পর গরম হয়ে যায়। কখনো খেয়াল করছো? অবশ্যই। তো আসলে গরম কেন হয়? কখনই ভাবছো আসলে কেন গরম হয়? তো গরম কোনো কিছু হওয়া মানে কি? সেখানে তাপের উৎপন্ন হওয়া, আর তাপের উৎপন্ন শুধুমাত্র রোধের কারণেই হয়। অর্থাৎ রোধ যেহেতু বাধা, তার মানে ইলেকট্রন পাস করতে চাচ্ছে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, কিন্তু রোধ কি কাজ করছে? সেটাতে দিচ্ছে বাধা। তো এই বাধার ফলেই মূলত তাপ শক্তির উৎপন্ন হচ্ছে। সেটা নিয়ে জুলের তাপীয় ক্রিয়া অনেক কিছু আছে, আমরা আলোচনা করবো আজকের ক্লাসে। কিন্তু রোধের উপর তাপমাত্রার একটা প্রভাব আছে। তাপমাত্রা যদি বাড়ানো যায় তাহলে রোধ বাড়ে, উল্টা কথাটাও সত্য। রোধ যদি বাড়ে তাহলে কোনো একটা পরিবাহীর তাপমাত্রা অটোমেটিক বেড়ে যায়। তো সেই জিনিসটাকে একটা সূত্র দ্বারা আসলে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আর থিটা ইজ ইকুয়ালস টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। আর থিটাটা কি? থিটা তাপমাত্রায় রোধ। আর নটটা কি? আর নটটা হচ্ছে আদি তাপমাত্রা। আদি তাপমাত্রা বলতে শুরুতে কোনো একটা পরিবাহীর রোধ কত ছিল সেটা হচ্ছে আর নট। আলফাটা কি? আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ বা উষ্ণতা গুণাঙ্ক, আর থিটা হচ্ছে তাপমাত্রা। তো যদি এখান থেকে আমরা একটু মডিফিকেশন করি তাহলে পরের লাইন আসলে লেখা যায় কি? আলফা সমান এই জিনিসটা লেখা যায় আর থিটা মাইনাস আর নট ডিভাইড বাই আর নট ইন্টু থিটা। এইটা তো এর এককটা কত? পার কেলভিন অথবা পার ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রোদের উষ্ণতা সহগের একক হচ্ছে পার কেলভিন অথবা পার ডিগ্রি সেলসিয়াস। এই সূত্র দ্বারা তুমি রোদের উপর তাপমাত্রার প্রভাব বুঝতে পারবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্নে এসে থাকে যে আসলে মনে করো কোন একটা রোধের উষ্ণতা সহগ 5.10⁻⁴ পার কেলভিন বলতে কি বোঝো? এটা সাধারণত ক্ষতে খুব বেশি দেয় যে কোন একটা রোধের উষ্ণতা সহগ এত বলতে কি বোঝো। তাহলে কোন একটা রোধের উষ্ণতা সহগ এত বলতে কি বোঝায়? কি বলছে? যদি এক একক রোধ বিশিষ্ট কোনো একটা পরিবাহীর তারের, তাহলে এত বলতে কি বোঝায়? এক একক রোধ বিশিষ্ট কোনো একটা পরিবাহীর তারের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 কেলভিন বৃদ্ধি করব। তার মানে এখানে আর নট সমান কত? 1 ওহম, থিটা সমান 1 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 ডিগ্রি কেলভিন, 1 কেলভিন বলা যেতে পারে, 1 ডিগ্রি কেলভিন তো 1 কেলভিন। তাহলে বুঝো কথা যে 1 ওহম রোধ বিশিষ্ট কোনো একটা পরিবাহীর তারের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করব। তাহলে এইটা করতে ওই পরিবাহীর রোধের যতটুকু বৃদ্ধি ঘটে, এই যে আর থিটা মাইনাস আর নট, এটা কি বৃদ্ধি না? বৃদ্ধি মানে কি বা পার্থক্য, অর্থাৎ শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি, এই জিনিসটাতে পার্থক্য, তাই না? তাহলে 1 ওহম রোধ বিশিষ্ট কোনো একটা পরিবাহীর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যেই পরিমাণে রোধের বৃদ্ধি ঘটে সেই পরিমাণটাই হচ্ছে এত, কেননা সেই পরিমাণটাই আলফা, আর আলফার মান যেহেতু এখানে দেওয়া আছে। বুঝতে পারছো তো? আচ্ছা, তো এই ছিল আমাদের কনসেপ্ট রোধের উপর তাপমাত্রার প্রভাব। ঠিক রাখো। জুলের তাপীয় ক্রিয়া। তো আসলে জুলের তাপীয় ক্রিয়া বলতে কি বোঝাতে চাচ্ছে? তো বিজ্ঞানী জুল খেয়াল করলেন কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রন পাস করে তখন সেই পরিবাহীটিতে তাপ শক্তির উদ্ভব হয়। তাপ শক্তির উদ্ভব হওয়া মানে কি? পরিবাহীতে
উত্তপ্ত হয় বা তার তাপমাত্রা বেড়ে যায়। তো এই জিনিসটাকে তিনি একটা সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করলেন, সেটাকে বলা হয় জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তো জুলের তাপীয় ক্রিয়া বলতে কি, তিনি আসলে টেস্টটা এইভাবে করলেন যে মনে করো কোনো একটা পাত্র আছে, সেই পাত্রে পানি আছে, মনে করো পানি থাকতে পারে, যার ভরটা হচ্ছে এম। তাহলে এম ভর বিশিষ্ট কোনো একটা পাত্রে পানি আছে, পাত্রের ভর এম না, পানির ভর এম। আর আমরা জানি যে প্রত্যেকটা নির্দিষ্ট বস্তুর একটা আপেক্ষিক তাপ থাকে। তো আমি ধরে নিচ্ছি যে ওই পানির আপেক্ষিক তাপ হচ্ছে এস। এবার পানির তাপমাত্রা আগে ছিল θ1, তুমি এই পানিতে কি কাজ করছো, কারেন্ট ফ্লো করাইছো। বর্তমান সময়ে আমরা যেটাকে ইলেকট্রিক হিটার বলে থাকি, পানি গরম করার কাজে আমরা কিন্তু হিটার ব্যবহার করে থাকি, তাই না? এই হচ্ছে আমাদের সেই হিটার। তো কিছুক্ষণের মধ্যেই যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই পানির তাপমাত্রা বাড়তে থাকবে, পানির তাপমাত্রা বাড়তে থাকবে। তো ধরে নিচ্ছি যে আমার θ1 ছিল আদি তাপমাত্রা, পরবর্তীতে হয়ে গেছে θ2। তাহলে θ1 ছিল আদি তাপমাত্রা, θ2, তার মানে তাপমাত্রার পরিবর্তন কতটুকু হয়েছে, ডেল থিটা সমান θ2 মাইনাস θ1। এই জিনিসটা বুঝে আসছে কিনা তোমাদের? মূলত উৎপন্ন তাপ কতটুকু হবে, কিউ সমান কত হবে, আমরা একটা সূত্র জানি না, এম এস ডেল্টা থিটা। এটা কিন্তু আমাদের উৎপন্ন তাপ, ঠিক আছে? তো এই পরিমাণ তাপ উৎপন্ন হবে। এখন এই তাপটা হচ্ছে আমাদের ক্যালোরিতে আসবে, মূলত আমরা হিসাব করব ক্যালোরিতে, জুল যে কাজটা করছে। তাহলে এর মধ্যে কারেন্ট পাস করার ফলে এর একটা তাপ উৎপন্ন হয়েছে, এবং সেই তাপটা কিউ যদি হয়, সেই তাপটা কার সমান, সমান হচ্ছে এই যে আমি কারেন্ট পাস করাইছি আই, একটা নির্দিষ্ট সময় ধরে, অবশ্যই একটা টি সময় ধরে আমি এখানে কারেন্ট পাস করেছি। যেমন তোমরা হিটারে সাধারণত পানি দিয়ে দেখো 5 মিনিট বা 10 মিনিট পর কিন্তু পানিটা গরম হয়ে যায়। তার মানে এই যে সময়টা কিন্তু এখানে ফ্যাক্টর। তাহলে আমি পানি দিলাম, সেখানে একটা কারেন্ট ফ্লো করছে নির্দিষ্ট একটা সময় ধরে, যার কারণে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে যেই পরিমাণ তড়িৎ শক্তি ছিল সেই পরিমাণ তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। এটা হয় কিনা? এই জিনিসটাকেই কেন্দ্র করে জুল তার তাপীয় ক্রিয়ার সূত্রটা দিয়েছে। তাপীয় ক্রিয়াটা কি, এই পরিমাণ তাপ উৎপন্ন হয়। এটা তো আমাদের এই কনসেপ্ট, এই চ্যাপ্টারের কনসেপ্ট না, এটা তো আগের এই ধারণা আমাদের, যে বস্তুর উপর তাপের প্রভাব। তোমরা হয়তো এসএসসি লেভেলে এই জিনিসটা পড়ে আসছো যে বস্তুর উপর তাপের প্রভাব কিন্তু আলটিমেটলি কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা যেটা, এটা দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু এই চ্যাপ্টারে আসতেছে আমাদের যে এই তড়িৎ এবং হচ্ছে নির্দিষ্ট একটা সময়, তুমি যদি এই দুটা মেইনটেইন করো, তাহলে কোনো একটা পরিবাহিতে তাপের উৎপন্ন হয়। তো সেই তাপের পরিমাণটা কত, সেটা নিয়ে জুল 3টা সূত্র দিছে, যেটা আমাদের প্রত্যেকটাকে বলা হয় জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তো প্রথম যে সূত্র, চিন্তা করো প্রথম সূত্র কি, প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র তিনি বলছেন যে কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে তুমি ইলেকট্রন পাস করাচ্ছ, মানে কারেন্ট ফ্লো করাচ্ছ, সেখানে উৎপন্ন তাপ এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। এটা পরীক্ষা নিরীক্ষা করে তিনি দেখছেন। আই স্কোয়ার মানে কি, যেই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে সেই তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। জিনিসটা কি, যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটার বর্গের সমানুপাতিক উৎপন্ন তাপ। তাহলে যথারীতি আমরা এখান থেকে H1 ভাগ H2 সমান কি লিখতে পারি, I1 স্কোয়ার ডিভাইড বাই I2 স্কোয়ার। ঠিক আছে, এটা গেল, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র যেটা তিনি দিলেন, দ্বিতীয় সূত্র সেটা কি, দ্বিতীয় সূত্র যে জিনিসটা সেটা হচ্ছে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। খুব ইন্টারেস্টিং বিষয়, রোধের সমানুপাতিক। তার মানে কি, মনে করে হিটার এরকম কিছু একটা আছে, ইলেকট্রিক হিটার, তাহলে এরকম দুটো দণ্ড আছে, দেখবা তোমরা অবশ্যই দুটো দণ্ড, আমি যেরকমটা দেখিয়েছি তোমাদেরকে, এই দুটা দণ্ড এর কিন্তু একটা নির্দিষ্ট রোধ আছে, এবং এই রোধ থাকার ফলেই এখানে তাপটা উৎপন্ন হয়েছে। শুধুমাত্র এই রোধটা থাকার কারণেই তাপের উৎপন্ন কিন্তু হয়েছে।
তার মানে কি, এই রোধের সাথে তাপের সম্পর্কটা কি, সমানুপাতিক। তার মানে রোধ যদি বাড়াও, পাত্রটা বা পরিবাহীটা বেশি গরম হবে, বেশি গরম হওয়া মানে কি সেখানে তাপের পরিমাণ বেশি। তার মানে রোধের সাথে তাপের সম্পর্কটা সমানুপাতিক। এবং থার্ড যে সূত্রটা তিনি দেওয়ার চেষ্টা করছে, যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তুমি থার্ড সূত্র, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তুমি কারেন্ট পাস করাবা এবং একটা নির্দিষ্ট সময় ধরে, না অবশ্যই একটা সময় দিয়ে পাস করবা। এমন তো না যে তুমি জিরো, মনে করো তুমি সময় পাঠাইছো 0, টি ইজ ইকুয়ালস টু 0, কোনো ইলেকট্রন পাস হবে, কোনো তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে? যদি না হয় তাহলে তাপ উৎপন্ন হবে না। তার মানে কি, যেই তাপ উৎপন্ন হয় সেটা মূলত সময়েরও সমানুপাতিক। তার মানে সময় যত গড়াবে তাপ তত বেশি উৎপন্ন হবে। এটা খুবই সাধারণ একটা জ্ঞান ভাই, বুঝে আসছে কিনা? তাহলে এই তিনটা সূত্র আমাদের আসলে জুল তার তাপীয় ক্রিয়ার থেকে দিয়েছে। তো সেই সূত্র তিনটাকে যদি আমরা এক করার চেষ্টা করি কোনোভাবে, তাহলে কি হয়, এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এইচ ইজ প্রপোর্শনাল টু আর, এইচ ইজ প্রপোর্শনাল টু টি। এটা সমান কী লেখা যায়, এইচ ইকুয়াল টু কে ইন্টু আই স্কোয়ার আর টি। খুব ইন্টারেস্টিংভাবে তিনি প্রমাণ করছেন কে এর মানটা হয় 1। যদি কে এর মান 1 হয় তাহলে কি লেখা যায়, এইচ সমান আই স্কোয়ার আর টি। এইটা হচ্ছে সেই জুল এর তাপীয় ক্রিয়া, খুবই বিখ্যাত একটা সূত্র এবং খুবই ইম্পর্টেন্ট। আমাদের শুধু এই কনসেপ্টের উপর ভিত্তি করে অহরহ ম্যাথ আছে যেটা আমাদেরকে সলভ করতে হবে। তাহলে মূলত এইটাই ছিল সেই জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তার মানে তিনি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে এই টাইপের একটা কনক্লুশনে আসছে। তো যেহেতু তিনি উৎপন্ন তাপ তড়িতের মাধ্যমে পেয়ে গেলেন এইটা, আর ওই পানির তাপমাত্রা বৃদ্ধিতে ওর মধ্যে একটা তাপের উৎপত্তি হয়েছে, সেটা কিউ। তো আসলে তিনি দেখালেন কি, শর্ত মতে এই এইচ সমান হচ্ছে কিউ, মানে আই স্কোয়ার আর টি সমান এম এস ডেল্টা থিটা। শুধু এই সূত্রটা দিয়ে আমাদের ম্যাথ করতে হয় অনেক, সেটা আমরা সামনে দেখব। কনসেপ্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু বুঝে নাও। জুলের তাপীয় ক্রিয়ার তিনটা সূত্র, সেই তিনটা সূত্রকে সমন্বয় করলে হয় এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। আই স্কোয়ার আর টি সমান এম এস ডেল্টা, সেটা বলা যায় এই এক্সপেরিমেন্ট থেকে। এতটুক অবধি কোনো প্রবলেম আছে কিনা? ওকে, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা এই সূত্রের বিভিন্ন রকম কনভার্সন আছে। শুধুমাত্র আই স্কোয়ার আর টি হয় তা না, তোমার বইতে বা গাইডে যেখানেই দেখবা যে এই এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি সহ আরও বেশ কয়েকটা সূত্র আছে। আমি সবসময় সাজেস্ট করি কি, বেসিক যে সূত্র সেটা মাথার মধ্যে রাখবা। বেসিক সূত্র হচ্ছে এটা দিয়ে তুমি পরবর্তীতে বিভিন্ন রকম কনভার্সন করে নিতে পারবা। আমি সূত্রের 2-1টা কনভার্সন দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, আমরা এই জিনিসটা দেখেছি। তো এবার চিন্তা করো, যদি আই স্কোয়ার আর টি তুমি কী লিখবা, যে আই ইন্টু আর সাথে আই টি, এটা লেখা যায় না? আই আর সমান কি, ভি আই টি। আই আর সমান কিন্তু ভি, কেননা আমরা পড়ছি ভি ইকুয়াল টু আই আর, এটা কিন্তু ওমের সূত্র ছিল। সো এখান থেকে ভি আই টি, তাহলে একটা কনভার্সন পেয়েছো কিনা? আবার দেখো, আর একটা কনভার্সন করা যায়, যদি আমরা লিখি এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। জিনিসটা কি, এই আই এর মান কত, সূত্র পড়ছো না, আই ইজ ইকুয়ালস টু ভি ডিভাইড বাই আর, এটা তো ওমের সূত্র ছিল। তাহলে কি হয়, ভি স্কোয়ার ডিভাইড বাই আর ইন্টু শুধু আর টি। তাহলে হইল কি, সরি, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এই আর আর এই আর কাটা, নিচে শুধু একটা আর বাসে, টি। এই হচ্ছে বিষয়। তাহলে এই সমান ভি স্কোয়ার ভাগ আর ইন্টু টি, পেয়েছো কিনা? সো এরকম অহরহ রূপান্তর করা যায়। এই তিনটা সূত্রই তোমার বইতে দেখবে দেয়া আছে, এই তিনটাই। তো আমি সবসময় সাজেস্ট করবো যে এই একটা সূত্র মনে রাখবা, বাদ বাকিগুলো নিজে রূপান্তর করে নেবা। এটা খুব বড় কোনো বিষয় না। বুঝে এসছে কিনা কথা? যদি বুঝে এসে থাকে তাহলে আমরা পরবর্তী যেই আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা। আচ্ছা, বৈদ্যুতিক ক্ষমতা এটাকে পি দ্বারা প্রকাশ করি। তো নর্মালি তোমরা জানোই যে ক্ষমতা আসলে কি, কাজ করার হার, অর্থাৎ ডাব্লিউ বাই টি। তো এখানে যদি ডাব্লিউর পরিবর্তে আমরা এইচ বসাইছি, ডিভাইড বাই টি, এই হচ্ছে তোমার ক্ষমতা, এই হচ্ছে তোমার সেই ক্ষমতা। এখন যদি আমরা মান বসিয়ে দিই, এইচ সমান কত, আই স্কোয়ার আর ইন্টু টি ডিভাইড বাই টি, কাটা না? তাহলে পি সমান কি, আই স্কোয়ার আর। এই হচ্ছে ক্ষমতা। এবার আই স্কোয়ার আর সমান কী লেখা যায়, ভি আই লেখা যায়।
ভিআই সমান কী লেখা যায়, ভি স্কোয়ার ডিভাইড বাই আর। সো এই সবাই হচ্ছে ক্ষমতার সূত্র। খালি সিম্পল একটা জিনিস মনে রাখবা, ক্ষমতাতে টি নাই আর শক্তিতে টি আছে, শক্তিতে টি আছে, ক্ষমতায় টি নাই, সোজা হিসাব। এবার আসি বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। এই জিনিসটা আসলে কি? আমরা যেটাকে বিদ্যুৎ প্রবাহ মাপার ইউনিট হিসেবে বিবেচনা করে থাকি। দেখো, সেটা হচ্ছে একে সাধারণত এ এককে প্রকাশ করা হয়, কিলোওয়াট আওয়ার, কিলো ওয়াট ইন্টু আওয়ার, এই এককে প্রকাশ করা হয় বিওটিকে। মনে রাখবে, আমাদের যে বিদ্যুৎ প্রবাহ এককের ইউনিট আছে এটা কিন্তু এক প্রকার শক্তি, এটা ক্ষমতা না। যদি আমরা এখানে বৈদ্যুতিক ক্ষমতা বলে থাকি, কিন্তু এটা হলো একটা শক্তি এক ধরনের। আচ্ছা, তো 1 কিলোওয়াট, এটাকে যদি আমরা কিলোওয়াট আওয়ারকে জুল সেকেন্ডে নেই, জুল সেকেন্ড, ক্ষমতার একক কি, জুল পার সেকেন্ড, আর কাজের একক জুল। আচ্ছা, আমরা দেখি তো 1 কিলোওয়াট সমান কত, 1000 ওয়াট, ইন্টু 1 ঘন্টা সমান কত, 3600 সেকেন্ড। তাহলে কি হলো, 3 ইন্টু 10⁶ ওয়াট সেকেন্ড। এই ওয়াট সেকেন্ড মানে কি রে, এই ওয়াট সেকেন্ড মানেই তো জুল, ওয়াট সেকেন্ড মানে জুল না? তাহলে কি বলতে পারি, 1 বিওটি সমান এত জুল। খুবই সিম্পল হিসাব, বিভিন্ন তথ্য থেকে এটা বের করতে পারবা। এবার তোমাদেরকে সাধারণত বৈদ্যুতিক ইউনিট থেকে কত টাকা খরচ হবে মান্থলি, অথবা কি পরিমাণ সাশ্রয় হবে সামথিং টামথিং, এই টাইপের জিনিসপত্র তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছো। তো সেই জিনিসগুলো এখানে দিতে পারে। যেই বিওটিটা পাবা তার সাথে শুধুমাত্র টাকার পরিমাণ গুণ করে দেবে। মনে করো বললো যে কোনো একটা অফিসে প্রত্যেক মাসে প্রায় 400 ইউনিটের মতো কারেন্ট তারা খরচ করে, তাহলে প্রত্যেক ইউনিটের দাম যদি 7 টাকা হয়, তাহলে মূলত ওইখানে কত কারেন্ট বিল আসবে বা প্রত্যেক মাসে কী পরিমাণ পে করতে হবে, সেটা খুবই সিম্পল একটা কাজ। বিওটি বের করবা, তার সাথে গুণ দিয়ে দেবা ওই পরিমাণটা, শেষ। সো আমাদের ছিল এতটুকু কনসেপ্ট প্রথম পার্টের আন্ডারে। এবার আমরা দেখব প্রত্যেকটা সূত্র থেকে কি কি টাইপের ম্যাথ আসে বা বোর্ডে কিভাবে আসে ম্যাথগুলো, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা যেই যে টপিকস আলোচনা করেছি তার মধ্যে থেকে প্রত্যেকটা টাইপ থেকে আমি কিছু ম্যাথ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও অনেক ম্যাথ আছে, আমরা যেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ যখন করতে যাব তখন আরও অনেক অনেক ম্যাথ নিয়ে আলাপ আলোচনা করব। কিন্তু আমি যে আইডিয়াগুলো দিয়েছি তার বেসিসে এই ম্যাথমেটিক্যাল টার্মিনোলজিগুলো তোমাদের সলভ করতে হবে। তোমরা যদি এইগুলো সলভ করতে পারো তাহলে আমাদের যতটুকু কনসেপ্ট আমরা এই পর্যন্ত আলোচনা করেছি সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো আমি 7-6টা প্রশ্ন তুলে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ছোটো ছোটো বেশ কিছু প্রশ্ন আছে, তো তোমরা হচ্ছে তুলে নাও এটা। তো প্রথম প্রশ্ন আমাদের ছিল কি, যে 1 মিটার স্কয়ার সুষম তারের, 1 মিটার স্কয়ার মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো এর সলিউশনটা আমরা কীভাবে করতে পারি, সলিউশনে চলে যাই। এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এ সমান 1 মিটার স্কোয়ার। তো এটাকে যদি আমি মিলিমিটার থেকে মিটারে নেই তাহলে আলটিমেটলি 10⁻⁻6 হয়। কেন? কেননা 1 মিলিমিটার সমান হচ্ছে 10⁻³ মিটার। তো যেহেতু স্কোয়ার আছে তার মানে 10⁻6 মিটার স্কোয়ার। তাহলে এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা সুষম তারের প্রতি ঘনমিটারে, প্রতি ঘনমিটার মানে হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এত। তার মানে কি, আমরা জানি না যে প্রত্যেক একক আয়তনে ইলেকট্রন সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা দেওয়া আছে 6.2 × 10⁻23। তাহলে এটা হচ্ছে প্রত্যেক একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, এবং সেই আয়তনটা কিন্তু ঘন মিটারে দেওয়া আছে। সো এই জন্য আমাদের এই মিলিমিটারকে মিটারে নিতে হবে। মোট কথা আমরা হচ্ছে ম্যাথ সলভ করবো হচ্ছে এমকেএস পদ্ধতিতে। আর বলছে প্রত্যেক 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে হবে, কারণ আই সমান কত, 5 অ্যাম্পিয়ার। বের করতে বলছে কত, ভি মানে তারণ বেগটা কত। খুবই সিম্পল একটা ক্যালকুলেশন, এটা তোমরা না করে দিলেও বুঝতে পারতা, তারপর আমি দেখাচ্ছি। আমরা সূত্রটা কি জানি, ভি সমান কি, আই ডিভাইড বাই নি আ, তাই তো? আচ্ছা, ও এখানে ইলেকট্রন কত, ইলেকট্রনের চার্জ কত খেয়াল আছে, 1.6 × 10⁻⁹ কুলম। যদি এখানে মাইনাস থাকে তারপর আমরা বেগ নির্ণয় করার ক্ষেত্রে মাইনাস জিনিসটাকে স্কিপ করব আলোচনার সুবিধার্থে, এই মাইনাসকে আমরা আসলে হিসাবের মধ্যে আনবো না। ঠিক আছে, তো আমরা যেহেতু জানি আই কত 5, নাম্বার অফ ইলেকট্রন কত 6.2 × 10⁻23, ইলেকট্রন চার্জ কত
1.6 10⁻⁻19, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত 10⁻⁻6। তো এইটাকে তুমি যদি জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন করো, দেখো কত হয়, এই -6 -19 -6, তো তুমি যদি এটাকে সিম্পলি ক্যালকুলেশন করো তাহলে তুমি একটা বেগ পেয়ে যাবা, সেটাই হচ্ছে আমাদের সেই ইলেকট্রনের ত্বরণ বেগ। দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের হচ্ছে যে সেকেন্ড প্রশ্ন কি, 22 মিটার দীর্ঘ একটি পরিবাহীর ব্যাস হচ্ছে 7 মিলিমিটার এবং রোধ হচ্ছে 7 ওহম, তাহলে এর আপেক্ষিক রোধ কত, তাই তো? আচ্ছা, আমাদের দেয়া তথ্যগুলো আমরা লিখে নিই। দৈর্ঘ্য হচ্ছে 22 মিটার, এটা তো কোনো সন্দেহ নাই। এবার দেখো পরিবাহীর ব্যাস দেয়া আছে ডি সমান কত 7 মিলিমিটার, কিন্তু আমার দরকার কি হিসাবপত্র সুবিধার করার জন্য আমাদের ব্যাস আছে, এই ব্যাস থেকে আমাদেরকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে, কারণ আমাদের দরকারি জিনিস কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে, ঠিক আছে? এবং দেখো তোমাদের দেয়া আছে হচ্ছে আরেকটা যে ওহম, মানে রোধ কত দেওয়া আছে 7 ওহম, তাহলে আমাদের বের করতে বলছে আপেক্ষিক রোধ। এখন আমরা আপেক্ষিক রোধ সমান কি জানি, সূত্র তো আমরা জানি আর ইজ ইকুয়ালস টু রো এল ডিভাইড বাই এ, সুতরাং রো সমান কত আর এ ডিভাইড বাই এল। এবার এই যে এইখানে এটা লাগবে, যেটা আমাদের ডি থেকে বের করতে হবে। এবার যদি এইটা ব্যাস আছে তাহলে আমরা এটাকে ব্যাসার্ধ বানাইতে পারি না, যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ দিয়ে দেই তাই তো ব্যাসার্ধ হয়ে গেল, তাহলে 7 ডিভাইড বাই 2 মিলিমিটার বা 3.5 মিলিমিটার, এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ। এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি, আমরা জানি যে প্রস্থচ্ছেদ একটা হচ্ছে বৃত্তাকার আকৃতি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি এ সমান কত পাই আর স্কয়ার। খুবই সিম্পল একটা জিনিস, এটা বৃত্তের ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কয়ার আমরা জানি, তাহলে বসিয়ে দিলাম পাই কত 3.1416 ইন্টু আর স্কোয়ার, তার মানে কত 3.5 তার স্কোয়ার, যেহেতু এটা মিলিমিটার আছে সো আমাদেরকে কী কাজ করতে হবে, মিলিমিটারকে আমাদের কী কাজ করতে হবে মিটার বানাইতে হবে, অর্থাৎ 3.5 ইন্টু 10⁻³ মিটার, এটা আমরা এটাও বলতে পারি, তাহলে কি ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার, এটাই, তাহলে কত হলো 3.1416 গুণন, এটা হিসাবপত্র করলে তোমাদের টোটাল, আমি এভাবে না দেখাই, টোটাল ক্ষেত্রফলটা আসলে কত আসে, এই এর মানটা কত আসে তোমাদেরকে এটা বের করতে হবে। খুব সিম্পল একটা কাজ, এটা তোমাদের বের করতে হবে। যদি এই এর মানটা বের করতে পারো, এখানে শুধুমাত্র মানগুলো বসানো, আর এর মান দেওয়া আছে 7, এল এর মান দেওয়া আছে হচ্ছে 22, তাহলে 7/22 ইন্টু এই যে মান, সেই মানটা তুমি ক্ষেত্রফলে বের করে দিও, যেটা পাবে সেটা হচ্ছে আপেক্ষিক রোধকত্ব, এবং এর এককটা কি ওহম মিটার। এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি, খুব বেশি জটিল না রে ভাই, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো 3 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে হচ্ছে যে একটি তামার তারকে টেনে 3 গুণ লম্বা করব, এর আদি রোধ যদি 6 ওহম হয়, বর্তমান রোধ কত? তার মানে চিন্তা করো, এর আদি রোধ বা আমরা যেটাকে বলতে পারি R1 সমান 6 ওহম। তাহলে ঘটনা হচ্ছে একটা তামার তারকে আমি টেনে 3 গুণ লম্বা করব, তো টেনে 3 গুণ লম্বা করা মানে কি, মনে করো এটা হচ্ছে L1 ছিল আদি, যদি L1 আদি হয় তাহলে পরবর্তী আমি ধরে নিচ্ছি L2 হলো শেষ, তো এই L2 সমান কত 3 ইন্টু L1 না, যেহেতু তামার তারকে আমি টেনে 3 গুণ লম্বা করছি, তামার তারকে টেনে আমি 3 গুণ লম্বা করছি, যার কারণে আলটিমেটলি এর যে পরিবর্তিত দৈর্ঘ্য হয়েছে সেটা কিন্তু 3 গুণ বেশি। এবার যদি 3 গুণ লম্বা হয়, মনে করো তারটা ছিল এরকম, এখন হয়ে গেছে অনেকটা এরকম টাইপের কিছু একটা হয়ে গেছে, তাহলে চিন্তা করো এর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, এ কথাটা সত্য, প্রস্থচ্ছেদের কোনো ক্ষেত্রফলের পরিবর্তন ঘটেনি, অবশ্যই ঘটেছে। তাহলে যদি A2 হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তিত, তাহলে এটা হবে আদিরটা 3, বুঝতে পারছো? এটা হচ্ছে আগেরটার অর্ধেক, মানে 3 ভাগের 1 ভাগ, যেহেতু টেনে 3 গুণ লম্বা করছি, তারের দৈর্ঘ্য হয়েছে 3 গুণ, সেটা 3 ভাগের 1 ভাগ হবে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এবার প্রয়োগ করতে পারি কি, R1 সমান কি জানতাম
রো এল ডিভাইড বাই এ, দুইটাই 1। আর টু সমান আমরা কী জানি, রো এল টু ডিভাইড বাই এ টু। এখন রো কমন কিনি কেন, কারণ হচ্ছে দুইটা ক্ষেত্রেই রোধের উপাদানে তো কোনো পরিবর্তন হয় নাই, শুধু রোধকে টেনে লম্বা খাটো করছে, সেটা পরের বিষয়। তাহলে রো কিন্তু সেম থাকবে। এবার যদি আমরা মিলাইতে যাই, আর টু ডিভাইড বাই আর ওয়ান সমান কত হয়, চিন্তা করো, এল টু বাই এল টু ডিভাইড বাই এল ওয়ান বাই এ ওয়ান। হিসাবপত্র করলে কত হয়, এল টু ডিভাইড বাই এ টু, উপরে এ ওয়ান নিচে এল ওয়ান সমান আর টু ডিভাইড বাই আর ওয়ান। এল টু এর মান কত বসাও, 3 ইন্টু এল ওয়ান। এ ওয়ান তো এ ওয়ানই রইল, কোনো সমস্যা নাই। এ টু এর মান কত, এ ওয়ান বাই 3, আর এল ওয়ান তো এল ওয়ানই রইল, এল ওয়ান কাটা এ ওয়ান কাটা, কত হয়, আর এই যে আর ওয়ান এই পাশে গুণ আছে, ওই পাশে কী হবে, সরি ভাগ আছে, ওই পাশে গুণ হবে কি, তাই না? তাহলে এই 3 উপরে যাবে ইন্টু আর ওয়ান, তার মানে 9 ইন্টু আর ওয়ান। আর ওয়ানের মান কত, 6, 54। এ হচ্ছে তোমার সেই পরিবর্তিত দৈর্ঘ্য। বুঝতে পারছো কিনা? এই লাইন বুঝছো কি, এই লাইন হিসাবটা বুঝতে পারছো? এটা হিসাব করলে কি হয়, 3 ইন্টু 1/1/3। তাহলে এই 3টা অবভিয়াসলি উপরে যাবে, এই জন্য 3 হয়েছে। খেয়াল করছো? সো হচ্ছে বিষয়, কোনো একটা তামার তারকে টেনে তুমি 3 গুণ লম্বা করবা বা যেটাই করো, ঠিক আছে? এখন এটা একটা শর্টকাট টেকনিক আছে, সেটাও মাথার মধ্যে রাখতে পারো, এমসিকিউ এর ক্ষেত্রে কাজে দেয়। পরিবর্তিত যেই রোধটা পাবা, সেই রোধটা হচ্ছে যত গুণ লম্বা করবা ইন্টু আদি রোধ, যদি আদি রোধ আর হয়, এটা হচ্ছে সেই সূত্র। মানে আর প্রাইমটা হচ্ছে পরিবর্তিত, যত গুণ লম্বা করবে সেটা হচ্ছে এন, আর আরটা হচ্ছে আদি রোধ। সূত্রে ভালো, আমাদের কত গুণ লম্বা করছি, 3 গুণ, তাহলে 3 তিরিক্ষে 9, আদি রোধ ছিল 6, 54। বুঝতে পারছো? এটা হচ্ছে শর্টকাট টেকনিক, আর এটা হচ্ছে আমাদের মেইন নিয়ম। বুঝতে পারছো? 4 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 4 নম্বর প্রশ্নে কি বলা আছে তোমরাই বলো। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একই উপাদানের দুইটি তারের রোধ সমান, দৈর্ঘ্যের অনুপাত 4:9 হলে ব্যাসের অনুপাত কত? তার মানে কি, R1 সমান R2 দিয়ে আছে, দৈর্ঘ্যের অনুপাত L1 ভাগ L2 সমান কত, 4/9। বের করতে হবে কি, A1 বাই A2 কত। এটাই তো প্রশ্ন, কেননা বলছে দুইটা রোধ সমান, দৈর্ঘ্যের অনুপাত এত, আর ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে দুইটি তামার তার, তার মানে কি উপাদানও সেম। আচ্ছা, তাহলে সূত্র মতে কি, R1 সমান কত, রো L1 বাই A1, আমরা কিন্তু এটা জানি। R2 সমান কত, রো L2 ডিভাইড বাই A2। ঠিক আগের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, কি দুইটা যেহেতু সমান, সো আমরা কি বলতে পারি, রো L1 বাই A1 সমান রো L2 বাই A2। রো রো কাটা, যেহেতু দুইটাই সমান। এখন চিন্তা করে L1 বাই L2 সমান কি বলা যায়, A1 বাই A2, ও আচ্ছা স্কোয়ার আছে, এটা আছে। এখন L1 ভাগ L2 এই মানটা তো দেওয়া আছে, কত, 4/9 স্কোয়ার, ওই পাশে রুট করে দাও, কত হয়, 2/3 সমান A1/2। এই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত, 2/3। সিম্পল হিসাব, খুবই সিম্পল জিনিস। বুঝতে পারছো তো, যে দৈর্ঘ্যের অনুপাত এত, ক্ষেত্রফলের অনুপাত কত, যেখানে রোধ এবং উপাদান সেম। আমরা দেখি এবার 5 নম্বর প্রশ্ন, আসলে সেটা কি বলার চেষ্টা করছে। 5 নম্বর প্রশ্ন বলা আছে কি, যে 42 মিনিট ধরে 200 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ করলে 5 কেজি এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ফুটবে। কি কি তথ্য আছে এবার দেখি আমরা, ঠিক আছে? তথ্য কি দেওয়ার চেষ্টা করছে, 42 মিনিট ধরে, তার মানে কি টি সমান কত, 42 ইন্টু 60 সেকেন্ড। আমাদের মিনিটকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, কোনো কিছু করার নাই। এই হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? ওকে, তারপর রোধ কত আছে, 200 ওহম।
দিয়ে দিছে খুব সুন্দর মতো। ওকে, তারপরে আর কি তথ্য দেওয়া আছে, বলছে যে পানির ভর এম সমান 7 কেজি, পানির ভর এম সমান 7.5 কেজি, সরি 7.5। এবং এখানে বেশ মজার একটা বিষয় আছে যে বলছে যে পানি কত তাপমাত্রায় ফুটা শুরু করবে। তো আমরা জানি পানির স্ফুটনাঙ্ক কত, পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডেল থেটা সমান কত, থেটা 2 মাইনাস থেটা 1, থেটা 2 কত 100, থেটা 1 কত 0, কেননা দিয়ে আছে, তাহলে কত 100। এটা কেলভিনও বলতে পারো, সেলসিয়াসও বলতে পারো, যেটা হোক 100 মনে করো ডিগ্রি সেলসিয়াস আমি বললাম। এবার এস সমান কত দেওয়া আছে, 4200 জুল পার কেজি পার কেলভিন। খুবই সিম্পল জিনিস, বের করতে বলছে কি আই সমান হট, তাই না? তো আমরা কি সূত্র জানি ভাই, একটা সূত্র আছে না, আই স্কোয়ার আর টি সমান এম এস ডেল্টা থেটা। এর সাথে সহজ কোনো সূত্র আছে, শুধুমাত্র আই এর মানটা বের করতে হবে, সবগুলো মান দেয়া আছে, এম এস ডেল্টা থেটা ডিভাইড বাই আর টি। যেহেতু আই স্কোয়ার আছে সো তুমি সবগুলোর উপর রুট করে দিলা, এই সবগুলোর মানই দেখো দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এস এর মান, ডেল থিটা, আর এবং টি, সবগুলোর মান যদি বসিয়ে দাও তাহলে কি আই পাবা না? সিম্পল একটা কাজ, যেটা আমরা হচ্ছে জুলের তাপীয় সূত্র থেকে আসলে দেখার চেষ্টা করছিলাম যে কি বলছে, বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়। এটা ছিল আমাদের 5 নাম্বার। এবার আমাদের লাস্টের যে ম্যাথ, আমরা সেই ম্যাথটাতে প্রবেশ করব, সেইখানে দেখি আসলে কি কি দেয়া আছে। তো এটা বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে হচ্ছে 40 ওয়াট, তার মানে বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে কত 40 ওয়াট, এবং ভি সমান কত আছে 120 ভোল্ট। তো দিয়ে দিছে এতটুকু তথ্য, তার ভিত্তিতে আমাদেরকে বের করতে হবে কি, প্রথমে বের করতে হবে রোধ এবং এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতে পারে। তো এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে বলছে, খুবই সিম্পল জিনিস, পি দিয়ে আছে ভি দিয়ে আছে। এবার আমাদের যা যা তথ্য বের করতে বলছে আমরা বের করি। দেখো আই প্রথমেই বের করি, আমরা সূত্র জানি না, পি সমান ভি আই, সুতরাং আই সমান কত পি ডিভাইড বাই ভি না, পি কত 40, ভি কত 120, 1/3 না, তাহলে 0.33, 1/3 এটাই কারেন্টের মান, 1/3 অ্যাম্পিয়ার, সিম্পল জিনিস। এবার বের করতে বলছে কি আর রোধ, তাহলে আমরা জানি কি সূত্র জানি তো, যে ভি সমান কত, বা আই সমান ভি ডিভাইড বাই আর, সুতরাং আর সমান কত ভি বাই আই। তো ভি কত 120, আই কত 1/3, তাহলে 120 গুণন 3 কত হয় 3 বরং 36, ও সরি ওহম। এই হচ্ছে তোমার রোধ, তাহলে রোধ পাওয়া গেছে, তড়িৎ প্রবাহ পাওয়া গেছে, বাকি সব দিয়ে আছে। এবার তারপরে প্রশ্ন করছে কি দেখো, এবং বলছে যে এটা হলো কত ঘন্টা চলবে, 2 ঘন্টা চালাবো এই বৈদ্যুতিক যন্ত্রটা বা বৈদ্যুতিক বাতিটা আমি 2 ঘন্টা চালাবো, যেখানে প্রত্যেক ইউনিটের মান হচ্ছে বা ইউনিটের দাম হলো 7 টাকা, টোটাল খরচ কত করবে। তার মানে কি তোমাকে এখান থেকে বের করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে কি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। এখন এখান থেকে একটা বোঝার বিষয় আমি বলি, 1 বিওটি সমান কত 1 কিলোওয়াট আওয়ার। তার মানে তোমার যেই পরিমাণ শক্তি তুমি এখান থেকে পাবা, শক্তি তো বের করতেই হবে, সেই শক্তিটা কিলোওয়াট আওয়ারে নিতে হবে, সেটা সমানই 1 বিওটি, তাই না? যদি তাই হয় আমরা দেখি শক্তিটা আসলে কত, শক্তি কত, এই সমান আই স্কোয়ার আর টি, আই কত 1/3 স্কোয়ার, আর কত 360, আর টি কত 2 ঘন্টা চালাইছি, তাহলে 2 ঘন্টা চালানো মানে কি মনে করো 3600 সেকেন্ড, এই হচ্ছে তুমি চালাইছো টোটাল। হ্যাঁ, তো এটা হিসাবপত্র করলে তোমার জুল এককে হিসাবটা আসবে, জুল। আচ্ছা, হিসাব করলে কত হয় 1/9 360 ইন্টু 72, 4 9 36, 0 0 0, 4 2 8, 4 7 28। এই হচ্ছে তোমার মোটামুটি এতটুকু জুল তুমি পাইছো। এবার চিন্তা করো, এটাকে তোমাকে কিলোওয়াট আওয়ারে নিতে হবে। আমরা জানি যে 1 কিলোওয়াট আওয়ার সমান কত
3.6 ইন্টু 10⁶ জুল সেকেন্ড, সরু জুল, এটা না? তাহলে এইটা দ্বারা এটাকে যদি তুমি ভাগ দাও তবেই পাবো হচ্ছে 1 কিলোওয়াট, তাই না? সুতরাং কত বিওটি আসছে? 280 ডিভাইড বাই 3.6 ইন্টু 10⁶। এটাকে হিসাবপত্র করলে 0.7 টাইপের কোনো একটা 7 টাইপের ইউনিট আসে, তার মানে এত ইউনিট। তো এটার জন্য খরচ কত? 7 টাকা দ্বারা গুণ দিয়ে দাও, তাহলে টোটাল টাকা পেয়ে যাওয়া কত টাকা খরচ হয়েছে, বুঝতে পারছো? যেহেতু 7 টাকা পার ইউনিট। আমি খুব দ্রুত করার চেষ্টা করেছি, তোমরা আসলে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু বেসিক কনসেপ্ট হচ্ছে এই যে তোমার তাপটা বের করবা, সেটাকে মূলত 3600 মানে 3.6 ইন্টু 10⁶ দ্বারা ভাগ দেবা, যত হয় সেটা হচ্ছে ইউনিট। সেই ইউনিটটা আলটিমেটলি তুমি হিসাবপত্র করবা কত হয়, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, যেটা চলতরিৎ। সেই ফার্স্ট পার্টে চলতরিৎ শেষ। সেকেন্ড পার্টে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুরক্ষিত থাকো। ধন্যবাদ।